হ্যালো এভরিওয়ান, নতুন একটি ঘটনা নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। দেরি না করে আজকের ঘটনায় চলে যাব। আজকের ঘটনাটি খুলনা জেলার একটি ঘটনা। আমার চ্যানেলে যদি খুলনা অঞ্চল থেকে কেউ শুনে থাকেন তাহলে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না, এবং কে কোথা থেকে শুনছেন সেটাও আমাকে চাইলে জানাতে পারেন, এবং আপনাদের রোজা কেমন কাটছে সেটাও চাইলে জানাতে পারেন। চলেন দেরি না করে আজকের ঘটনায় চলে যাই। ঘটনাটি বরাবরের মতো প্যারানরমাল সোসাইটি থেকেই নেওয়া হয়েছে। আপনারা চাইলে আমাদের এই ভৌতিক গ্রুপটিতে জয়েন করতে পারেন যারা এরকম প্যারানরমাল ঘটনা বা এরকম কোনো কিছু পছন্দ করে থাকেন। চলেন দেরি না করে ঘটনায় চলে যাই। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবে পড়ে শোনাচ্ছি। আমি অনেক দিন ধরেই এই গ্রুপে আছি, কিন্তু কখনো কিছু লেখা হয়নি। আজ লেখার চেষ্টা করব। একটু বড় হবে পোস্টটা, কিন্তু বিস্তারিত না লিখলে বুঝতে সমস্যা হবে। আমার লাইফ ভৌতিক অনেক ঘটনাই ঘটেছে, কিন্তু এটা আমার এক খালাতো বোনের সাথে ঘটে যাওয়া ঘটনা। মূল ঘটনায় আসি। 2019 সালের ঘটনা। আমার নানা বাড়ি বাগেরহাট। সেবার পুজোর ছুটিতে আমরা নানা বাড়ি যাই। আমি, আমার মা, বোন আর দুলা ভাই, আমরা 4 জন যাই। আমার নিজস্ব প্রাইভেট কারে করি। কারের কথা উল্লেখ করার কারণ আছে। আমরা দুপুর নাগাদ নানা বাড়ি পৌঁছে যাই। বলে রাখা ভালো, আমার আম্মুরা 8 ভাই বোন এবং তারা সবাই যথেষ্ট নামাজি এবং পর্দাশীল। আমরা গেলে সবাই আসে নানা বাড়িতে। যার ঘটনা ও হচ্ছে আমার সেজো খালার মেয়ে, নাম মিম। ওর নর্মালি ছোট থেকে মৃগী রোগের প্রবলেম আছে, যেটার পর্যাপ্ত ট্রিটমেন্টও করা হয়। যাই হোক, যেদিন যাই তার 2 দিন পর, অর্থাৎ দুর্গাপূজার 7 নম্বর দিন, আমার বোন, দুলাভাই এবং কিছু কাজিনরা বাইরে ঘুরতে যায় বাজারের দিকে। আমি যেতে চাই না, কারণ এত ক্যাচাল ভালো লাগে না। আমি সাধারণত ইন্ট্রোভার্ট টাইপের মানুষ, এবং 2 বংশ মিলিয়ে আমি সব থেকে শান্ত ঠান্ডা মাথার মানুষ এই হিসাবে সবাই চেনে। বলে রাখা ভালো, আমার বোন আর ওই খালাতো বোন মিম, ওরা 2টা সেম টাইপের এবং আমার একদম বিপরীত স্বভাবের। যাই হোক, আমি যেতে না চাইলে ওরা তেমন অবাক হয়নি, কিন্তু মিম বলল যে সেও নাকি যাবে না। সবাই একটু অবাকই হয়, কিন্তু তেমন একটা গায়ে লাগায়নি। সন্ধ্যা 8টা নাগাদ আমি ঘুমিয়েছিলাম। মিমও আমার পাশে শুয়েছিল। আমি মাঝে মাঝে চোখ খুলে তাকিয়ে দেখি ও সিলিংয়ের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। আমি অত পাত্তা না দিয়ে ঘুমিয়ে যাই। আপুরা তখন বাইরে ছিল আর বাকি খালা মামারা অন্য রুমে। হঠাৎ ঘুমের মাঝে টের পাই ও আমার হাতে চিমটি কাটছে। আমি চোখ খুলে দেখে ওকে বলি, এরকম করো না। আবার ঘুমিয়ে যাই। ঘণ্টাখানেক পর হঠাৎ পাশে খালা মামাদের কথা বলার আওয়াজ শুনতে পাই এবং অনুভব করি আমার পা কেউ হাত দিয়ে সজোরে চাপছে। চোখ খুলতে দেখি মিম দেয়ালের সাথে একদম লেগে সামনের দিকে মুখ করে চোখ বড় বড় করে তাকিয়ে ভয় পাচ্ছে। পাশে আমার মা খালারা ওকে ধরে আছে, আর ও সর্বশক্তিতে আমার পা চেপে ধরেছে। আমি ভয়ে জাস্ট 2 লাফ দিয়ে বিছানা থেকে নেমে গেটের কাছে চলে যাই। আমরা সবাই ভেবেছি যে ওর খিঁচুনির জন্য এমন হয়েছে। কিছুক্ষণ পর ও নর্মাল হয়ে কান্না করতে থাকে, বলতে থাকে ওরা আমাকে নিয়ে যাবে। এমন কথা আমরা কিছু বুঝতে না পেরে ওকে শান্ত হতে বলি। তখন কারো মাথাতেই আসেনি যে অন্যরকম কিছু একটা হতে পারে। পরে ওই দিন রাতে ওকে নর্মাল করে 12টা অথবা 1টা নাগাদ আমাদের একটা লুডো টুর্নামেন্ট শুরু হয়। লুডো খেলার মাঝে ও সামান্য একটা বিষয় নিয়ে আমার মামাতো ভাইয়ের সাথে চিল্লাচিল্লি করে এবং খুব বাজে ভাষায় ওকে কিছু একটা বলে। ওরা সব চিল্লাপাল্লা দেখে আপু মেজাজ হারিয়ে ফেলে এবং ওকে শান্ত করতে চিল্লায় ওঠে। বলে, মিম এমন অসভ্যের মতো চিল্লাচ্ছিস কেন? খালা মামারা আছে না? এসব বলতে বলতেই আপুর সাথে ও চিল্লাতে শুরু করে। পরবর্তীতে আপু মুখ ফসকে বলেই ফেলে, আর একবার উল্টাপাল্টা কথা বললে জুতা দিয়ে পিটাবো। এই কথা শুনে ও একদম একটা ডিফারেন্ট লুকে চলে যায়। ও উঠে আপুকে মারতে আসে, যেটা ওর মতো মেয়ের পক্ষে কোনোদিনও সম্ভব না, কারণ আপুকে অনেক সম্মান করে সবাই। ওর এই অবস্থা দেখে আপুও ভয় পায় এবং রাগও করে। পরে খালারা ওকে অন্য রুমে নিয়ে গেলে ও সেখান থেকে চিল্লাপাল্লায় ধেয়ে আসতে থাকে আপুকে মারার জন্য, যে কেন ওকে জুতা দিয়ে মারার কথা বলা হলো। পরবর্তীতে ওকে শান্ত করে অন্য রুমে রাখা হয় এবং আপুকে, দুলাভাইকে বাইরে নিয়ে যায় মাইন্ড ফ্রেশ করতে। পরে যখন সবাই একসাথে খেতে যায় তখন ও শান্ত হয়ে আম্মুর কাছে যেয়ে বলে,
আপু কই আপু, একটু ডাকো, আমি আপুর কাছে ক্ষমা চাইবো। আমি কিভাবে তখন এমন ব্যবহার করে ফেলছি আমি জানি না, আমার এমন করা উচিত হয়নি। এসব বলতে বলতেই হঠাৎ রান্নাঘরের পাশে একটা বাগান আছে, ওই বাগানের সাইডের দিকে তাকিয়ে চোখ গোল গোল করে হঠাৎ বলে ওঠে, ওই যে ওরা আসছে, আমাকে নিতে আসছে। এই বলে দৌড়ে ওই দিকে চলে যেতে চায়, মানে বাড়ি থেকে বের হয়ে যেতে চায়, কিন্তু সাথে সাথে মামা খালারা ওকে ধরে ফেলে এবং সর্বশক্তি দিয়ে কিছুক্ষণ জোরাজুরি করার পর ও বেহুশ হয়ে যায়। ওকে শান্ত করে বসানোর পরও আবার কান্নাকাটি শুরু করে এবং বলে যে অনেক দিন ধরেই এরকম কিছু অনুভব করছে, কিন্তু কখনো কাউকে বলেনি কিংবা নিজেও গায়ে লাগায়নি। ওর বর্ণনা স্বরূপ ও নাকি দেখতে পায় যে ভয়ঙ্কর অবয়ব টাইপ, ওই যে মূর্তি টাইপের আর কি, যেগুলোর নাম ও বলে দুর্গা, কালী, এছাড়া একটা ঘোড়া এবং আরও কিছু মূর্তি। এগুলো ওর দিকে ধেয়ে আসে, ওকে নিয়ে যেতে চায় এবং ওর সাথে কথা বলে। এসব বললে খালারা ওকে নিয়ে একটু দেরি করতে না আসে, কাছেই একজন হুজুরের কাছে নিয়ে আসে। ততক্ষণ আপুরাও চলে আসে, ওদের এসব কাহিনী বলা হয়। এদিক থেকে মিমকেও রেডি করা হয় হুজুরের কাছে নিয়ে যাওয়ার জন্য। ও বের হতে গেটের সামনে আসতেই বাইরের সাইডে একটা গলি টাইপ আছে, ও ওই দিকে তাকিয়ে বলে ওঠে, ওই যে ওরা আসছে। এই বলেই এক দূরে রুমের মধ্যে চলে যায় এবং কিছুক্ষণ ভয় পেয়ে বসার পরেও বাইরে বেরিয়ে যেতে চায়। সবাই মিলে সর্বশক্তিতে ওকে আটকে রাখা যায় না। কিছুক্ষণ পরে একজন হুজুরের ব্যবস্থা করে তাকে আনা হয় এবং তিনি দেখে সাথে সাথে বলেন যে তিনি পারবেন না, এটা নাকি বান মারার কেস, খুবই বাজে। এই নিয়ে 3 দিন কাটে বিভীষিকাময় সময়, অষ্টমী, নবমী এবং দশমী। ওই 3 দিনে ওকে সর্বোচ্চ চেষ্টা করে নিয়ে যেতে চাওয়া হয়, কিন্তু আমরা বাড়ির সকলে মিলে ওকে চেপে ধরে আটকে রাখাই নিয়ে যেতে পারে না। অ্যাটাকগুলো হওয়ার সময়ও প্রতিবারই হয় কিছু দেখে ভয় পেয়ে রুমে চলে যেত অথবা বেহুশ হয়ে যেত। এবং এতগুলো কাহিনী হওয়ার আগে আমরা যেটুকু জায়গায় থাকতাম সেটুকু জায়গায় আকাশটা একদম কালো অন্ধকার হয়ে আসতো এবং ফাঁকা আকাশে বিদ্যুৎ চমকাতো। সকাল থেকে ফুটফুটে রোদ থাকলেও হঠাৎ পুরো আকাশ অন্ধকার হয়ে যেত এবং পরবর্তীতে শুরু হতো ওর ওপর নির্যাতন। ওর উপর সাধারণত অ্যাটাকগুলো হতো আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত, এবং ঠিক মাগরিবের আজানের সময় ওকে নাকি ওই জিনিসগুলো বলে যেত যে এখন তোদের মাগরিবের আজান দিবে, এখন চলে যাচ্ছি, আবার আসবো। এই বলেই চলে যেতে এবং ঠিক হয়ে যেত। আবার মাগরিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত চলতো অকথ্য নির্যাতন এবং সর্বোচ্চ চেষ্টা করত তাকে নিয়ে যাওয়ার। যখন ওর কাছে জানতে চাওয়া হয় যে কোথায় নিয়ে যেতে চায়, তখন ও বলে যে জানি না, কিন্তু ওরা ওদের কাছে নিয়ে যেতে চায়। একবার নাকি ওকে বলে যে তোকে বিয়ে করতে নিয়ে যাব, কিন্তু পরবর্তীতে এটা নিয়ে তেমন কিছু বলে না। এভাবে করে দশমী পর্যন্ত থাকে এবং ওর শরীরের প্রত্যেকটা জায়গায় মারের আঘাতে ফুলে ফুলে লাল নীল হয়ে যেত। এবং যখন নির্যাতনগুলো শুরু হতো, ওর হাত পা আমরা ঠেসে ধরলেও ওর মেরুদণ্ড সহ পেটের অংশটুকু উপরের দিকে উঠে যেত, একদম মুভিগুলোতে যেমন দেখায় তেমন। আমার নিজের চোখে দেখা এগুলো। শুধু তাই নয়, খুব বেশি হলে ওর ঘাড়টা অলমোস্ট পুরোটাই ঘুরে যেত, মানে এতটাই ঘুরে যেত যার একটু এদিক ওদিক হলেই মটমট করে ভেঙে যাবে। মাঝে বহু কবিরাজখানা হয়, কিন্তু কেউই কিছু করতে পারে না এবং তাদের নির্যাতন এতটাই বাড়তে থাকে যে তারা বাড়ির অনেকের উপর এগুলোর প্রভাব ফেলতে থাকে। যেমন মিমের মা এই 3 দিনের মধ্যেই একদিন আসরের পর বাড়ির গেটের সামনে পানি পড়া ছিটিয়ে দিচ্ছিলেন। হঠাৎ কোনো কারণ ছাড়াই উপর হয়ে পড়ে যান এবং বলেন যে তাকে কেউ একজন ধাক্কা দেয়, যার জন্য সে পড়ে যায়। আবার আমার বোন সেদিন বিকালে শুয়ে থেকে নামছিল হাতে কিছু একটা নিয়ে, অকারণেও শুয়ে থেকে পড়ে যায়। ওরও কথা সেম, যে আমি দেখে আসতেছিলাম, কিন্তু কিভাবে যে কি একটা ধাক্কা দিল বুঝলাম না, পড়ে গেলাম।
এরপর 3 দিন পরে একজন হুজুরকে আনা হয় বেশ দূর থেকে। উনি খুবই ভালো হিসাবে সবাই জানে, মানে হাফেজ, নামাজি এবং আল্লাহর ওপর সম্পূর্ণ বিশ্বাসী। ওনাকে দেখলে মনে হয় আস্ত একটা জিন। অনেক লম্বা, হাত পাগুলো আগের কালের মানুষের মতো বড় বড়, বেশ লম্বা দাড়ি এবং সবসময় সাদা জব্বা, পাঞ্জাবি এবং টুপি পরেন। উনি মিমকে যখন দেখতে গেলেন তার আগেই মিম বলতে শুরু করে যে এই রুমে যেন কেউ না আসলে খারাপ হবে। এসবের নজর না দিয়ে উনি যান এবং কিছু দোয়া পড়তে থাকেন এবং তখনই মিম বেহুশ হয়ে যায়। এই প্রথমবার কোনো হুজুর আসার পরও ও মারামারি না করে বেহুশ হয়ে যায় এবং ওই অবস্থাতেই ও কার সাথে জানি কথা বলতে থাকে। আমরা সবাই ওখানে ছিলাম। কথোপকথনটা এমন হয় যে ওরা বলে ওদের নাকি কেউ বা কারা পাঠিয়েছে মিমকে নিয়ে যেতে। কোথায় নিয়ে যেতে তারা নিজেরাও সঠিকটা জানে না, কিংবা জানলেও বলবে না, বলা নিষেধ। এবং মিমকে না নিয়েও তারা ছাড়বে না। তারা জানে যে মিম নিষ্পাপ, ওর কোনো সমস্যা নেই, কিন্তু তাদের নাকি কিছু করার নাই, না হলে তাদের উপর নির্যাতন হয়। এটাও বলে যে আমার খালা যখন পড়ে যায় যা ওপর হয়ে, তখন নাকি তারা চলে যাচ্ছিল এবং গেটের সামনে যখন তারা পায় তারা নাকি সরিয়ে দেয়, ফলে উনি পড়ে যায়। আবার আপু যখন ছাদের সিঁড়ি থেকে নামছিল তখন নাকি তারা আসছিল, আসার পথে বাধা হয়ে দাঁড়ানোতে তারা আপুকে সাইড করে আসে, কিন্তু সেটা পড়ে যাবে এটা তারা বুঝতে পারেনি। এমন কিছু কথার পর তারা বলে যে তারা ছেড়ে যাবে, কিন্তু কিছু শর্ত আছে। শর্তগুলো এমন, কিছু গরু ছাগলের মাথা তাদের লাগবে, যেটা মিমকে দিতে হবে। কিছু নির্দিষ্ট পরিমাণে স্বর্ণালঙ্কারও লাগবে নাকি। মিমকে একা যেয়ে 7টা নদীর মোহনায় ফজরের আগে 3 বার করে ডুব দিতে হবে এবং প্রতিটি মোহনা থেকে 1 বালতি করে পানি নিয়ে আসতে হবে। সব থেকে অবাক করা বিষয়, এরকম অদ্ভুত শর্তগুলো আমরা সবাই ছাগলের মতো মেনে নিতে থাকি এবং ওই হুজুর নিজেও, এবং আমরা জানি না কিভাবে কথোপকথনের টাইমটায় আমরা সবাই একটা ঘোরের মাঝে চলে যাই। আমরা সবাই ব্যাপারটা নিয়ে খুব মজা নিই যে যার দিকে তাকিয়ে হাসতে থাকি, হুজুর আমাদের দিকে তাকিয়ে হাসতে থাকে সাধারণ কথায়, এবং সব শর্তানুযায়ী রাজি হতে থাকি। কিন্তু একমাত্র মিমের আম্মু, মানে আমার খালা, উনি তখন ওই রুমে ছিলেন না। যেহেতু পরে গিয়েছিলেন, উনি অন্য রুমে ছিলেন। পরবর্তীতে তোমাকে যখন বলা হয়, উনি একমাত্র সবাইকে ঝাড়ি দিয়ে বলে যে তোরা কি বলতেছিস, যা বলতেছিস সব কিছু শুনে বুঝে বলতেছিস। মোহনায় ডুব দেওয়ার মানে জানিস? মোহনায় গেলে ওকে আর খুঁজে পাওয়া যাবে? পানির স্রোতই তো সামলাতে পারবে না, আর গরু ছাগল এসব ওকে কেন দিতে হবে? এগুলো তো শিরকি কাজ। পরবর্তীতে আমাদের সকলের মাথায় যখন ব্যাপারগুলো ঢুকতে থাকে, সাথে সাথে ওই হুজুর ফোন করে এবং বলে যে ওরা যে শর্তগুলো দিয়েছে সেগুলো তো খুবই ভয়ঙ্কর, তাই নাকি তখন মাথায় কাজই করেনি তার। এরপর এসব নিয়ে অ্যানালাইসিস চলতে থাকে। হুজুর বলেন যে উনি পরের দিন আসবেন এবং সাথে অন্য একজনকে এনে এই বিষয়ের বিরুদ্ধে কঠিন কোনো কিছু একটা করতে হবে, যাতে করে প্রাণ সংশয় হয়তো বা থাকতে পারে, কিন্তু ছাড়াতে পারলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। পরের দিন ভোরে যখন হুজুরকে আনতে যাওয়া হয়, তখন তার বাড়িতে দেখে যে উনি অসুস্থ হয়ে জ্বরে পড়ে আছেন এবং হাত ভাঙা। উনি বলেন যে উনি যখন ফজরের নামাজের সময় ওযু করতে যান, সে সময় উনি খুব বাজেভাবে পড়ে যান না, ওনাকে কেউ ধাক্কা দেয়। এসবের পরে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে থাকে। আমাদেরও ঢাকা ফিরে আসার সময় হয়ে আসে। আমরা ওকে ওভাবেই রেখে আসতে বাধ্য হই। আসার সময় আমাদের গাড়ি নর্মালি মাওয়া ফেরিঘাট দিয়ে আসবে এবং ওই রোডটা আমরা সবাই চিনি, কিন্তু সেইবার সেম রোড আমরা চিনতে পারিনি। একই জায়গায় মিনিমাম 6 থেকে 7 বার ঘুরপাক খাই এবং শেষে এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেটা একদমই অচেনা ছিল। একজনের কাছে জিজ্ঞেস করা হলো যে মামা ফেরিঘাটটা কোন দিকে? সে বলে যে আপনারাই তো সেই ঘাট অনেক পিছনে ফেলে এসেছেন। তখন জিজ্ঞেস করা হয় এখন যে রোডে যাচ্ছি এটা কোন দিকে যায়? সেই লোক বলে যে এটা তো চরের দিকে যায়, ওই দিকে তো কেউ থাকে না, শুধু চর আর পানি, এদিকে তো আপনাদের যাওয়ার কথা না। আমরা ভয় পাই
খানিকটা পরে ওখান থেকে ঘুরিয়ে আবার মেন পথে যাই এবং আলহামদুলিল্লাহ বাসায় ফিরতে পারি। আসার একদিন পরে শুনতে পাই ওই জিনিসগুলো নাকি মিমকে ছেড়ে দিয়েছে এবং তারা নাকি নিজেরাই চলে গিয়েছে, এবং যাওয়ার আগে তারা বলে গিয়েছে যে মিম নাকি অনেক ভালো নিষ্পাপ মেয়ে, যার জন্য ওকে তারা কষ্ট দিতে চায়নি। কিন্তু ভবিষ্যতে ওকে সাবধানে থাকতে বলেছে। এবার নিশ্চয়ই একটা কথা মাথায় ঘুরছে, কে এই কাজটা করেছে ওর সাথে, কিংবা কিভাবে এই কাজটা হলো। সেটা ওরা বলে যায় মিম যখন ক্লাস 9-10-এ পড়তো তখন নাকি ওকে একজন প্রাইভেট টিচার দেওয়া হয়। একটা ছেলেটা হিন্দু ছিল। সে নাকি কিছুদিন পড়ানোর পর মিমকে প্রপোজ করে। নিয়মিত ছোটবেলা থেকে এগুলো থেকে দূরে থাকতো। ও রাগের মাথায় ছেলেটিকে একটা চড় মারে এবং বলে যে পরবর্তীতে সামনে আসলে জুতা দিয়ে মারবে। এরপর থেকে একদিনও সে ছেলে সামনে আসেনি। পরে জানা যায় এত বছর ধরে প্রতিশোধের জন্য নানা রকম কালো জাদু করে ওকে বান মারে। এর মূল উদ্দেশ্য ছিল হয় ও মরবে, না হয় ওকে বান মারবে, হয় মরবে না হয় ওকে নিয়ে যাবে এবং বিয়ে করবে। এজন্যই ও যাদের দেখতো তারা হিন্দুদের মূর্তিরূপে আসতো, কারণ প্রসেসটা তেমনই ছিল। আল্লাহর রহমতে সেগুলো থেকে ও সম্পূর্ণ সুস্থ এখন। কিভাবে ওকে কেন ছেড়ে গেল, কিভাবে সুস্থ হলো, সেগুলো আজও ক্লিয়ার না, আল্লাহরই রহমত। ক্লাইম্যাক্স, এই ঘটনা থেকে আমার একটা যোগসূত্র তৈরি হয় এবং ভালোই বিপদে পড়ি, যেটা পরবর্তীতে কখনো বলবো যদি আপনাদের ইচ্ছে হয় তো। আমি ভাবতেও পারিনি যে আমার মতো মানুষের উপরেও এরকম কিছু একটা হতে পারে, এবং এত সামান্য ব্যাপারে। ওই যে প্রবাদ আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। পোস্ট বড় হওয়ার জন্য খুবই দুঃখিত। এখানে অনেকের স্বভাবের বর্ণনা দিয়েছি, যেগুলো না দিলে বোঝা কষ্ট হতো। আশা করি ভালো লাগবে। আমি খুব একটা গুছিয়ে লিখতে পারি না, আমার বাংলা লেখা একটু খারাপ, আর নিজের লাইফের ঘটে যাওয়া কাহিনী তো খুব সাজিয়ে লিখতে একটু অসুবিধা হচ্ছিল। আরও একটা কথা, এখানে ভিন্ন সম্প্রদায়ের কিছু জিনিস নিয়ে বলেছি, যার জন্য আমি দুঃখিত। যেটা হয়েছিল সেটাই বলেছি। কারো খারাপ লাগলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। কাউকে ছোট করা আমার উদ্দেশ্য নয়। আপনারা চাইলে পরবর্তীতে আমার কাহিনীও বলবো। ধন্যবাদ। আমাদের গ্রুপে একজন অ্যানোনিমাস মেম্বার এই পোস্টটা করেছিলেন, সো আমি সেখান থেকে এই গল্পটা আপনাদের জন্য তুলে নিয়ে আসলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর এরকম গল্প যদি আপনারা আরও শুনতে চান তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা ফলো দিয়ে রাখতে পারেন। আর আগামীকালকে বেঁচে থাকলে আরও একটি নতুন ঘটনা নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিজেকে যত্ন রাখবেন এবং নিজেকে বেশি বেশি ভালোবাসবেন, ফ্যামিলিকে ভালোবাসবেন। তো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।